এবার হ্যাঁ, না আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরিহারাদের স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে। আজকেও মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলেছেন যে চাকরি আমরা দিয়েছি, কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমি যেটা এখানে প্রথম দিন বলেছিলাম যে আমরা না হয় এই কেসটায় সুপ্রিম কোর্টে হেরেছি, কিন্তু জিতলো কারা? এই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন ভালো হয়, যে কেসটা তো হারলাম সুপ্রিম কোর্টে, তাহলে জিতলো কারা? বোকা মানে কি, বোকা বোকা কথা না? জিতলো কারা বুঝতে পারছেন না? কারা জিতলো বুঝতে পারছেন না? আবার হেরে গিয়ে গলাবাজি করা হচ্ছে, ফুটানি করা হচ্ছে। হেরে গিয়েও আবার মানে বাহাদুরি, হেরে তো গেছি আমরা, জিতলো কারা, জিতলো কারা? যদি এর উত্তরটা দিতে পারেন। আরে কে উত্তর দেবে? কারা জিতলো বুঝতে পারেননি? আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন, আপনি শিক্ষা মন্ত্রী হয়েছেন, একটা কেস হয়েছে, সেই কেসেতে আপনারা হেরেছেন, তো কারা জিতলো সেটা বুঝতে পারেননি? শিক্ষামন্ত্রী হয়েছেন, সুপ্রিম কোর্ট অর্ডার করেছে, কারা জিতলো আপনার সেটা বোঝার ক্ষমতা নেই? ন্যাকামো চলছে। লজ্জার শিক্ষামন্ত্রী। কি শিক্ষা নিয়ে মন্ত্রী হয়েছেন আমি শুধু ভাবছি। ওই নাট্যকার ছিলেন, নাটকই করতে পারতেন। এখানে এসেও নাটক যেভাবে মঞ্চস্থ করছেন, খুব অবাক লাগছে যে আপনি মন্ত্রী হয়েছেন। অযোগ্য। কারা জিতলো সেটা উনি বুঝতে পারছেন না, উনি আবার পাল্টা চাপাচ্ছেন। যদি আপনারা বলতে পারেন, আরে কারা জিতেছে? সত্যের জয় হয়েছে। আর আপনাদের মতো মিথ্যা চোরা কারবার যারা করেন, চোরা কারবারি বা চোরাবৃত্তি বা চুরি, চাকরি চুরি, তাদের জন্য অনেক যোগ্য ফেঁসে গেছেন। এই তো হচ্ছে রেজাল্ট। সত্যের জয় হয়েছে। আপনারা এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছিলেন সুপ্রিম কোর্টের মাধ্যমে। সত্য এস্টাবলিশ হয়েছে যে দুর্নীতি হয়েছে চাকরিতে, নিয়োগ দুর্নীতি হয়েছে, যেটাকে আপনারা অস্বীকার করে যাচ্ছিলেন। চেপে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে দুর্নীতি হয়েছে। এই সত্য চাপা যায়নি, সুপ্রিম কোর্ট সেটাকে প্রমাণ করে দিয়েছে। তার মানে সত্যের জয় হয়েছে। কিন্তু আপনাদের মতো লোকজনদের পাল্লাতে পড়ে বা আপনাদের মতো লোকজনদের জন্য অনেক যোগ্য ফেঁসে গেছেন, পথে বসে গেছেন। এটা বুঝতে পারেননি? আমরা তো হেরে গেছি, কাদের জয় হলো বলে একটা ওই বিরোধীদের, যারা আর কি চাকরির দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের দিকে ঠেলে দিচ্ছেন, তাই তো? যারা মামলা করেছেন তাদের দিকে ঠেলে দিচ্ছেন, তাই তো? শিক্ষামন্ত্রী হয়েছেন না, এমনি মামলাটা গৃহীত হয়ে গেল, চাকরি খেয়ে নিলেন তারা। অভিযোগ বা তার ভিত্তি না থাকলে শুধু হিয়ারিং না, মামলার রায় হয়েছে, অর্ডার হয়েছে, এমনি হয়ে গেল। তারপরে আপনি যে কথাগুলো বলছেন, এর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি তো আদালতকে অসম্মান করছেন। যেন আদালত পক্ষপাত দুষ্ট হয়ে কারো কথা শুনে অর্ডার করে দিয়েছে। এদিকে বলছেন লিস্ট বের করবো না, সেই করবো না, আদালত অবমাননা হয়ে যাবে। আর এদিকে এমন মন্তব্য করছেন যেন কারো কথা শুনে আদালত এমনি অর্ডার করে দিয়েছে চাকরি বাতিলের। কাদের জয় হলো আবার? ফালতু একজন মন্ত্রী, এগুলো বোঝেন না। আমি দেখছি ইনার এই কমেন্টে একজন লিখেছেন ইংরেজিতে হেয়ার মিনিস্টার, HAIR লিখে মিনিস্টার লিখেছেন। আমি জানি না হেয়ার মিনিস্টার কেন লিখেছেন, কমেন্টে একজন দেখছি লিখেছেন হেয়ার মিনিস্টার। আবার কি? হেয়ার মিনিস্টার বলে কোনো মিনিস্টার হয় নাকি দর্শক? হেয়ার মিনিস্টার বলে কোনো মিনিস্টার হয়? HAIR হেয়ার মিনিস্টার বলে কোনো দপ্তর আছে? আমার কিন্তু জানা নেই। বলতে পারেন এটা আমি বুঝতে পারিনি, যেটা কেন হেয়ার মিনিস্টার লিখেছেন ওনার বক্তব্যের নিচে, সেটা আপনারা বুঝতে পারলে বলবেন। যাই হোক, কিন্তু উনি তো শিক্ষামন্ত্রী, ওনার তো অনেক কিছু বোঝা উচিত আমাদের থেকে। আমরা যেমন হেয়ার মিনিস্টার কি বুঝতে পারছি না, তো ওনার তো অনেক কিছু বোঝা উচিত। উনি তো শিক্ষামন্ত্রী, উনি তো আমাদের থেকে অনেক শিক্ষিত, বোধ বুদ্ধি সম্পন্ন। তো এটুকু বুঝতে পারেননি? সেটা দেখে শুনেই ওই ব্যক্তি কমেন্ট করেছেন কিনা কে জানে, হেয়ার মিনিস্টার বলে। দর্শক যদি এটার মানে আপনারা জানেন বলবেন, আমি অতটা বুঝে উঠতে পারছি না। কিন্তু দর্শক আরও বক্তব্য রেখেছেন আজকে আরও বক্তব্য রেখেছেন ব্রাত্য বসু ওই লিস্ট বের করা নিয়ে। আমি সেটাও দর্শক শোনাবো। এত গুলিয়ে দিচ্ছেন না এখনও, এত মানে গুলিয়ে দিচ্ছেন এখনও
মানে লিস্ট বের করবেন না, এবং যারা অযোগ্য তাদেরকে চাকরিতে কন্টিনিউ করে রাখার একটা প্ল্যান, ওনার দিদিরও প্ল্যান, ওনাদেরও সেই প্ল্যান, সেটা পরিষ্কার বুঝতে পারছি। দর্শক খানিকটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন কিরকম শয়তানি চলছে। যোগ্য না টোটাল শিক্ষক যাদের চাকরি টার্মিনেট হয়ে যাবে 11%, যেটা দেওয়া আছে এমএ অ্যাপ্লিকেশনের কথা স্যার উল্লেখ। এটা পরিষ্কার করে কথা বলুন, কিন্তু এই কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি হয় বলবেন না, নয় পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে কথা বলুন। মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যে 11% টিচারদের চাকরি যাচ্ছে, এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক, নট 31শে ডিসেম্বর, নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার। উনি আধিকারিকের ভাষায় বলছেন কে কিরকম ফেসে গেছে দেখুন। উনি আধিকারিক বলেছেন যে এত % চলে যাবে, এখন ব্যাপার তো, তারপর সেটাকে কিভাবে সামাল দিচ্ছেন, আবার কিভাবে কথা ঘোরাচ্ছেন ব্রাত্য বসু, দেখুন। সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড, আর কারা টেন্টেড। তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনার বলুন। তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছে। সেই ডিরেকশন অনুযায়ী এখন অবধি কোনো শিক্ষককে, যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, অর্ডার পাঠিয়ে দিয়েছি, জয়েন করতে বলেছি, এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনের তাদের নিশ্চয়তা দিয়েছে। হ্যাঁ, সেই সংখ্যাটা কি 17,206? সে সংখ্যাটা কত? আরো বেশি? হ্যাঁ, এসএসসি লিস্ট, এই যে এখন এসএসসি একটা লিস্ট পাঠাবে, সেই লিস্টের সঙ্গে আমরা ট্যালি করবো। আমি বললাম তো, এটা মানে প্রথম ধাপে হয়তো একটা লিস্ট তৈরি হয়েছে 17,000 সামথিং, তারপর আরো কেউ সেই লিস্ট আসতে পারে। যতক্ষণ না আসছে, এটা এমন কোনো কথা আমাকে দিয়ে বলানোর চেষ্টা করানো উচিত নয় যেটা মানে সুপ্রিম কোর্টের কন্টেম্প্ট হতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা আমরা মানছি, এবং শিক্ষকদের এখন অবধি কোনো কারুর একজনেরও বেতন বন্ধ হয়নি। তাহলে অনিশ্চয়তাটা কোথায়? সুপ্রিম কোর্টের পুরো অর্ডার মানছি, এখনো পর্যন্ত একজনেরও বেতন বন্ধ হয়নি। কি অর্ডার মানছেন তাহলে? কি অর্ডার মানছেন? বেতন তো বন্ধ তো হয়ে যাওয়ার কথা, কেন বন্ধ হবে না? আর নতুন করে যে চাকরিতে কন্টিনিউ করার কথা বলা হয়েছে, সেটা সবার জন্য তো না, সেটা তো সবার জন্য তো না। তাহলে আপনি কি অর্ডার মানছেন? এখনো বন্ধ হয়নি, তাহলে অনিশ্চয়তাটা কোথায়? বুঝতে পারছেন সকলকে কিভাবে চাকরিতে কন্টিনিউ রাখার একটা প্রয়াস। আরো শুনুন। তাহলে অনিশ্চয়তাটা কোথায়? কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায়, একটাই জায়গায়, তারা কাজে যাচ্ছেন না। তারা কাজে গেলেই তো সমস্যা নেই। প্রশ্ন রয়েছে, আজকে 22 তারিখ, এখনো বেতনের রিকুইজিশন যায়নি, সকলের বেতন আজকে দেওয়ার। না না না, রিকুইজিশন কি অবস্থায় আছে? একদিনেই পাস। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, লিস্টটা এসএসসি থেকে এলে পরে ওরা এসএসসি লিস্ট আসছে, আমি বলছি তার আসার 2 দিনের মধ্যে এটা পাস হবে, 7 দিনের মধ্যে। যত আমি বলছি যত দ্রুত শীঘ্র এটা এই নোটিশ বেরিয়ে যাবে। আর কোনো উত্তর দেবো না, চলুন। আর কোন প্রশ্ন আছে? লাস্ট বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে তথ্য দিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কনভিন্স হলো না যোগ্য কারা, যোগ্য তালিকাটি। সুপ্রিম কোর্ট কনভিন্সড, সুপ্রিম কোর্ট কনভিন্সড, সেই অনুযায়ী তালিকা দিয়েছেন, সেটা তারা জানিয়ে দিয়েছেন। আমরা সেই অনুযায়ী প্রত্যেককে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছি। কারুর মাইনে বন্ধ হয়নি, কারুর টার্মিনেশন হয়নি। তাহলে এই যে ওরা নিজেদের মতো করে একটা কাল্পনিক ধরে নিয়ে কিছু একটা ভাবছেন বা কেউ একটা কিছু বোঝাচ্ছে, এই যে 3rd ফেজ 4th ফেজ আপনারা প্রশ্ন করলেন, এ কথা তো আমরা বলিনি, সুপ্রিম কোর্টও বলেনি। তাহলে সমস্যা কোথায়? সুপ্রিম কোর্ট কনভিন্স, তারা এই করেছে, এদিকে বলেছে কারো চাকরি টার্মিনেট হয়নি, এই হয়নি, কারো মাইনে বন্ধ হয়নি। তাহলে কি, তাহলে তালিকা অনুযায়ী তাহলে কোথায় হলো? সবার জন্য কন্টিনিউ হয়ে গেল। মানে এত দোঁয়াশলা কথা বলছেন, এত গুলিয়ে দেওয়ার মতো বিষয় বলছেন, আসল বিষয়টার উত্তর দিচ্ছেন না যে অযোগ্যরা এই, তারা স্কুলে যেতে পারবেন না, তাদের তালিকা এই আছে, তারা যেতে পারবেন, এটা কিন্তু একবারও বলছেন না। হ্যাঁ, এত তালিকা আছে, কিন্তু সেই তালিকার মধ্যে কারা আছে সেটা মানুষ জানবেন কি করে? তার কোনো উত্তর নেই।
এত হয়েছে, এত হাজার, আবার বলছে এত হাজার, আবার সংখ্যাটা বাড়তে পারে, আবার কোথেকে বাড়বে? এই তো বলা হয়েছে এত হাজার, 17,000 সামথিং বলা হয়েছে যে এখনও চিহ্নিত নন দাগি হিসেবে। তা আবার সংখ্যা তাতে অ্যাড হবে, আর কোথায় অ্যাড হবে? বাকি তো চিহ্নিত। মানে পুরোটাই মানে ওই যে প্ল্যান ABCD করে ভাবা আছে, সেই ABCD করে ওনারা করে যাচ্ছেন। অ্যাকচুয়াল স্পেসিফিক উত্তরটা দিচ্ছেন না কোনো মতেই, যে যারা অযোগ্য তারা হচ্ছে সংখ্যাটা এই, তাদের লিস্ট আমরা বের করছি, বা এই তারা যেতে পারবেন না, তাদেরকে আমরা যেতে দেবো না, তাদের বেতন বন্ধ হবে। একবারও সেটা বলছেন না ব্রাত্য বসু। সেই ঘুরে পেঁচিয়ে বাইপাস করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আরও শুনুন খানিকটা। মধ্যশিক্ষা পর্ষদ যে 11% শিক্ষকদের কথা বলছেন, তার মধ্যে যোগ্য কারা অযোগ্য কারা 17,200-র মধ্যে। মধ্যশিক্ষা পর্ষদ কোন 11% শিক্ষকের কথা বলছেন না। মধ্যশিক্ষক পর্ষদ যেটা বলেছেন তা এফিডেভিট করে পরিষ্কারভাবে জানিয়েছেন, এবং সেটা পাবলিক ডোমেনে রয়েছে। কোনো নির্দিষ্ট পার্সেন্ট বা ইত্যাদি তারা বলছেন না। তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এরা সকলে এখন কাজে যেতে পারেন টিল 31 ডিসেম্বর। এই তো একটু আগে পাশে বসে বললেন একজন 11%, উনি বলছেন মধ্যশিক্ষা পর্ষদে এটা বলছেন না। এই তো পাশে বসে বললেন সরকারি আধিকারিক, সঙ্গে সঙ্গে কথা উল্টাচ্ছেন। আর সুপ্রিম কোর্ট কি সবাইকে যেতে বলেছেন? সবাইকে চাকরিতে যেতে বলেছেন? এমনভাবে বলছেন, শুনেছেন সবাইকে, মানে পুরো গুলিয়ে ঘেটে ঘা করে দেওয়ার চেষ্টা করছেন ব্রাত্য বসু। ভীষণ চালাক ভাবছেন নিজেকে। দেখুন না শেষ পর্যন্ত। এই সংখ্যাটা পাবলিক ডোমেইনে এসএসসি এক্ষুনি জানাবে, আমরা জানিয়ে দেবো। তার থেকে বেশিও হতে পারে, সেটাই অঙ্ক, সেই ক্যালকুলেশনটাই চলছে। আন্দোলন তো উঠছে না, ওনারা বলছেন লাগাতার করব আন্দোলন। শিক্ষামন্ত্রী কোনো বার্তা থাকবে? মানে আপনি একবার যদিও বলেছেন, আমি তো একবার বললাম যে আপনাদের এই মুহূর্তে আমরা যাতে কন্টেম্পট অফ কোর্ট না হই, আপনাদের এমন কোনো আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয়। কিরকম ভয় দেখাচ্ছেন দেখছেন, যাতে না রিভিউ পিটিশন করে দুর্বল হয়। কিসের দুর্বল হবে? কি দাবি ওনাদের? যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ করা। এখানে আবার মানে আদালত অবমাননা করতে হবে? বরং আপনারা যেভাবে করছেন, মুখে বলছেন আদালতের কথা মানছি, কিন্তু আপনারা মানছেন না। আপনারা এমন সিস্টেম করছেন, যোগ্য অযোগ্য সবাইকে মিশিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছেন। তো আদালত অবমাননা যদি কোথাও হওয়ার থাকে সেটা আপনারা করছেন। আর যারা চাকরি হারা হয়েছেন তারা কোথায় কি দাবি করে বসলেন? তারা শুধু বলছে যে যোগ্য অযোগ্য লিস্টটা ফেলে দিন, কারণ কোর্ট তো বলেছে, সুপ্রিম কোর্ট তো বলেছে যারা এখনও অযোগ্য হিসেবে চিহ্নিত হননি তারাই একমাত্র স্কুলে যেতে পারবেন। তো আমরা কি করে বুঝবো আমরা যোগ্য বা ওরা অযোগ্য? লিস্ট কোথায়? এটা হয়ে গেল আদালত অবমাননা। ন্যাকামো পেয়েছেন না? দেখুন দর্শক, আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, যেটা আমরা আপনাদের পক্ষে যাচ্ছি। আপনারা কেন এটা করে আপনারা এই ধরনের একটা হারাকিরি করছেন? আমার মনে হয় এইটা না করে সদিচ্ছায় আপনারা আমাদের সদিচ্ছায় সারা দিন, এবং আপনারা যদি বলেন পরের ধাপে আবার কোনো বৈঠক করতে হবে, আমরা করব। আমরা দু দফায় বৈঠক করেছি, 2 দফায় আমরা বৈঠক করেছি, তবে তৃতীয় চতুর্থ দফা তো করতে রাজি আছি। কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর। সেই কাজটা আপনারা করতে দিন। আমি অনুগ্রহ করে বলছি, কোনো আন্দোলনের নামে এমন কোনো অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের কর্মচারীদের বা এসএসসির কর্মচারী বা এসএসসির আধিকারিকদের প্রায় জীবন বিপন্ন হতে পারে। আমি একটা যেটা বুঝতে পারছি না, যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যে চাল কাপড়কে আলাদা করা গেল না বলেই এই সমস্ত বিড়ম্বনা। আবার সুপ্রিম কোর্টই তো আমাদের রিলিফ দিয়েছেন। হ্যাঁ, দিয়েছেন, কিন্তু তার মানে তারা তাদের রায়কে সামান্য হলেও পুনর্বিবেচনা করেছেন। তাহলে সেখানে একটা আশার আলো আছে। সেই আশার আলোটা যাতে আরো উজ্জ্বলতর হয় সেই চেষ্টা আমরা চালাচ্ছি। রিলিফটা কিসের জন্য, কি দিয়েছে রিলিফ? চাকরি বাতিলটা, মানে যেটা করেছিল চাকরি বাতিল, সেটাকে অফ করে দিয়েছে অর্ডারটাকে। কিসের রিলিফ দিয়েছে? শুধু স্কুল চলছিল না বলে কিছু শিক্ষকদেরকে স্কুলে কন্টিনিউ করতে বলেছে, টেম্পোরারি বেসিস ওটা চাকরি। তো রিলিফ কোত্থেকে হলো? আর চাল কাপড় আলাদা করতে বলেছিল কলকাতা হাইকোর্ট, সেটা হয়নি বলে পুরো প্যানেল বাতিল। কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে কোনো কথা ঠিক করে নিচ্ছে না, নিজেকে ভীষণ চালাক ভাবছেন। সেই ঘুরিয়ে ফিরিয়ে উল্টো পাল্টা বুঝিয়ে দেখানোর চেষ্টা হচ্ছে আমাদের জয়, আমরা এই করেছি সেই করেছি। মানে বুঝতে পারছেন দর্শক? আরও খানিকটা শুনুন। না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না।
কোনো তালিকা প্রকাশ হবে না। আজকে আবার শুনছি কোথায় ওই ডিআই অফিসে কি একটা নোটিশ ফোটিশ দেওয়া হয়েছে যে যারা দাগি নন তাদেরকে নিয়োগ করার, কিন্তু তাতে কারা আছেন সেটা নিয়ে কেউ পরিষ্কার হতে পারছেন না। শুনছি যারা চাকরিহারা হয়েছেন তারা আবার যাবেন এসএসসি দপ্তরে, যে এই যে দপ্তরে যাবেন যে নিয়োগ করার যে কথা বলা আছে, নোটিশ করা হয়েছে, তো আমরা কি করে বুঝবো আমরা দাগি নই? তো সেটার কি লিস্ট করতে গেছে সেটা আবার জানতে ওনারা সব যাবেন, দপ্তরে বৈঠক করবেন, এটা শুনতে পাচ্ছি। কিন্তু দর্শক, এই হচ্ছে ব্যাপার। ব্রাত্য বসুর অত্যন্ত নাটকবাজ, ড্রামাবাজ। আমার তো কথা শুনতে শুনতে মাঝে মাঝে এত রাগ ধরে যায়। নিঘাত উনি শিক্ষামন্ত্রী বলে তাই, নাহলে আমরা অনেক সময় যেটা হয় আর কি, নিজেদের মধ্যে খুব রাগ হয়ে গেলে যে ধরনের কথাগুলো বলে ফেলি, মুখ দিয়ে বেরিয়ে যায়, ওই ধরনের অনেক কথা মুখ দিয়ে বেরিয়ে আসছিল। আমরাও তো রক্তে মাংসের মানুষ না? অত্যন্ত বিরক্তিকর কিছু ঘটনা ঘটলে একটা তো রিয়াকশান তো বেরিয়ে আসে। অনেক রিয়াকশান বেরিয়ে আসছিল ব্রাত্য বসুর জন্য, সবটা তো ভিডিওতে বলতে পারছে না। মানে এই ধরনের নোংরাই বলবো, এই ধরনের নোংরা শিক্ষামন্ত্রী আমি আমার জীবনে কখনো দেখিনি, যে এত কথার ভাঁজ দিয়ে নিজেকে ভীষণ চালাকি ভেবে নিয়ে সব কিছুকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরকম শিক্ষামন্ত্রী কখনো দেখিনি। আর এই রকম শিক্ষামন্ত্রী যদি কন্টিনিউ করেন এই রাজ্যে, তাহলে শিক্ষার হালটা আগামী দিনে আরও কোন পর্যায়ে নিচে নামবে সেটাও আমরা বুঝতে পারছি। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।